জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মিয়া ইউনুস চীন সফর করে ফিরেছেন। আর এই সফরের সময় তিনি সাম্মানিক ডিগ্রি পেয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেছেন। কিন্তু তার এই চীন সফরে মিয়া ইউনুস গোপন যে কাণ্ডটা ঘটিয়ে এসেছেন সেটা মেইন স্ট্রিম মিডিয়ার কেউই কিন্তু বলছে না, অথচ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছে যে ভারতের ওপরে রাগের শোধ নিতে গিয়ে মিয়া ইউনুস বাংলাদেশের আস্ত একটা বন্দর বা পোর্টকে চীনের কাছে বিক্রি করে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শি জিনপিং এর সাথে। বিশেষজ্ঞরা এও বলছেন যে যেভাবে চীন ঋণের ফাঁদে ফাঁসিয়ে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের গোয়াদাদর বন্দর, আফ্রিকার দজিবুদি বন্দর, গ্রিসের পিরিয়াস বন্দর, কেনিয়ার মোসাম্বা বন্দর, মালদ্বীপের মারা বন্দর, মিয়ানমারের কিয়াকাফিউ বন্দরের দখল নিয়েছেন, এমনকি প্রতিটা বন্দরের পাশে চীনের বসতি তৈরি করে সেখানে চীনা সেনা পর্যন্ত মোতায়েন করে ফেলেছে। সেই একই কায়দায় বাংলাদেশের এই দুঃসময়ে বাংলাদেশকে ঋণের জালে ফাঁসিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা বন্দরকে দখল করতে চলেছে চীন। আর মোহাম্মদ ইউনুস তার সম্প্রতি চীন সফরে গিয়ে সেই মংলা পোর্ট বিক্রির সব রকম বন্দোবস্তই কিন্তু করে এসেছেন। আর এই খবর জানাজানি হতেই যখন দেশপ্রেমিক বাংলাদেশিরা সমাজ মাধ্যমে চেঁচামেচি করতে শুরু করেছে, তখনই মিয়া ইউনুস প্রসঙ্গ ঘোরাতে ভারতের সেভেন সিস্টার নিয়ে আকথা কুকথা বলতে শুরু করেছে। এখন নিশ্চয়ই জানতে চাইছেন যে বিষয়টা কি, চীনে গিয়ে মিয়া ইউনুস ঠিক কি চুক্তিটা করে এসেছে, আজকের বাংলাদেশে চীনের ঠিক দূর অভিসন্ধিটা কি কাজ করছে, আর কিভাবেই বা চীন ঋণের ফাঁদে ফেলে বাংলাদেশের মংলা পোর্টকে দখল করতে চাইছে, এর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। তো চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে শুরু করি। দেখুন, আপনি জানেন যে রিসেন্টলি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মিয়া ইউনুসকে তার চীন সফর চলাকালীন চীন সরকারের পক্ষ থেকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। তাছাড়া চীনের পক্ষ থেকে তাকে নানাভাবে সম্মানিতও করা হয়েছে, যেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে চীন বাংলাদেশকে নিয়ে একটা বড় খেলা খেলতে চাইছে। দেখুন, চীন সফরের আগে মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও কিন্তু দেখা করতে চেয়েছিলেন, কিন্তু ভারতের তরফ থেকে সেরকম কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার জন্য সেই দেখাটা হয়নি। যদিও মোহাম্মদ ইউনুসের চীন সফরটা আগেই নির্ধারিত ছিল, কিন্তু বাংলাদেশ সরকারের মুখপাত্রদের মতে তিনি ভারত থেকে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছিলেন, কিন্তু কোনো ইতিবাচক উত্তর পাওয়া যায়নি, তাই তিনি চীন সফরে গেছেন। যদিও ইউনুসের সাম্প্রতিক গতিবিধি, কথাবার্তা থেকে এটা জলের মতো পরিষ্কার যে আজকের দিনে বাংলাদেশের ঝোঁক আমেরিকা থেকে চীনের দিকে চলে গিয়েছে। তবে কূটনৈতিকভাবে ভারতকে চটাতে চাইছে না বলে বাংলাদেশ সরকারের মুখপাত্ররা এমনটা বলছেন। তবে একথা সত্যি যে শি জিনপিং বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে একটা বৈঠক করেছেন, সেখানে তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং মোহাম্মদ ইউনুস স্বয়ং উপস্থিত ছিলেন। এখন শি জিনপিং কারোর সাথে সাক্ষাৎ করলে সেটা স্পষ্ট হয়ে যায় যে চীনের কাছে সেই ব্যক্তি বা সেই দেশের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। মানে এই বৈঠকে চীন যে তার কোনো বৃহৎ স্বার্থ নিয়ে আলোচনা করেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। বাংলাদেশের সাথে এই বৈঠকে চীনের 9টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে বাংলাদেশের সরকারি সংবাদপত্রে কেবল সাংস্কৃতিক ঐতিহ্য এবং সাধারণ বিষয়গুলো নিয়েই কিন্তু কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে এই চুক্তিগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং কৌশলগত বিষয় অন্তর্ভুক্ত ছিল। এটা বুঝতে কিন্তু বিশেষজ্ঞ হতে হয় না। কিন্তু আজকের এই আলোচনায় আমি 9টা চুক্তির মধ্যে কিন্তু যাচ্ছি না, শুধুমাত্র বাংলাদেশের মংলা বন্দরের আধুনিকরণ এবং সম্প্রসারণের জন্য চীন যে চুক্তিটা করেছে সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। দেখুন, মংলা পোর্টের উন্নয়নের জন্য চীন বাংলাদেশকে কয়েক বিলিয়ন ডলার ঋণ হিসেবে দেবে, এটাতে কিন্তু স্বীকৃতি হয়েছে। তবে এই ঋণের শর্ত হিসাবে এই উন্নয়নের কাজ করার জন্য চীনা কোম্পানিগুলো বাংলাদেশে এসে কাজ করবে, চীন থেকে শ্রমিক আসবে, এমনকি উন্নয়ন প্রকল্পে যে কাঁচামাল বা প্রযুক্তি দরকার হবে তার সবটাই চীন থেকে আমদানি করা হবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো চীনা শ্রমিকদের থাকার জন্য মংলা বন্দরের পাশে একটা ছোটখাটো চীনা শহর পর্যন্ত তৈরি করা হবে। বিশেষ সূত্র অনুযায়ী খবর, এই চুক্তি মৌখিকভাবে হলেও এখনো কিন্তু স্বাক্ষরিত হয়নি। অফিসিয়াল চুক্তি স্বাক্ষর করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্বয়ং বাংলাদেশে আসবে বলে শোনা যাচ্ছে। আর এভাবেই বিলিয়ন ডলারের ঋণের ফাঁদে ফেলে চীন যেভাবে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের গোয়াদাদর বন্দর, আফ্রিকার দজিবুদি বন্দর, গ্রিসের পিরিয়াস বন্দর, কেনিয়ার মোসাম্বা বন্দর, মালদ্বীপের মারা বন্দর, মিয়ানমারের কিয়াকাফিউ বন্দরের দখল নিয়েছে, সেই একই কায়দায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা বন্দরকে দখল নিতে চলেছে চীন আগামী 2-1 দশকের মধ্যেই। এখন চীন কিভাবে ঋণ ফাঁদে ফেলে বন্দর দখল করে, মানে
একটু আগে বলা 8টা উদাহরণ দিয়ে যদি আমি বলতে যাই তাহলে সেটা তো মহাভারতের গল্প হয়ে যাবে। তাই 8টা দেশের 8টা বন্দরের কাহিনী না বলে বাংলাদেশের আজকের দিনের পরম মিত্র পাকিস্তানের গোয়াদর বন্দরকে কিভাবে চীন জবরদখল করলো, চলুন সেই কাহিনীটা শোনা যাক, বোঝা যাক। দেখুন, আজকের দিনে পাকিস্তানের আরব সাগরের তীরে অবস্থিত একটা বন্দর গোয়াদর বন্দরকে ধাপে ধাপে চীন পাকিস্তানের কাছ থেকে কবজা করে একরকম দখল করে উপনিবেশ বানিয়ে ফেলেছে। শুধু তাই নয়, বর্তমানে সেখানে একটা শহর তৈরি করে 5 লক্ষ চীনা নাগরিক বাস করছে এবং তাদের সুরক্ষা দেওয়ার জন্য একটা চীনা সেনাবাহিনীকে চীন গোয়াদর বন্দরে কিন্তু অলরেডি মোতায়েন পর্যন্ত করেছে। আর এই বিষয়টা বিস্তারিতভাবে আমি আমার এই ভিডিওটাতে বলেছি, নিশ্চয়ই সেই ভিডিওটা দেখে থাকবেন, আর না দেখে থাকলে এই ভিডিওর পরে ওই ভিডিওটা দেখবেন আশা করব। তো এই আলোচনার প্রথমার্ধে আমরা আলোচনা করব চীন কিভাবে পাকিস্তানের আরব সাগরের তীরে অবস্থিত এই গোয়াদর বন্দরটাকে জবরদখল করে নিল। দেখুন, 1971 সালের বাংলাদেশের যুদ্ধে যেভাবে ভারত পাকিস্তানকে 2 টুকরো করে ফেলেছিল এবং পাকিস্তানের প্রায় 1 লক্ষ সেনা ভারতের কাছে যেভাবে আত্মসমর্পণ করেছিল, সেই রাগ পাকিস্তান যখন কিছুতেই ভুলতে পারছিল না, তখন তারা সুযোগ খুঁজছিল যে কি করে ভারতকে জব্দ করা যায়। আর তাই 1984 সালে প্রথমে ভারতের সিয়াচেনকে দখল করার চেষ্টা করলো, কিন্তু ভারত অপারেশন মেঘদূত চালিয়ে সিয়াচেন হিমবাহকে পাকিস্তানের হাত থেকে রক্ষা শুধু করেইনি, এমন ভাবে পাকিস্তানের সেনাদেরকে পিটিয়েছিল যে পিঠের দাগ কিন্তু এখনো ওঠেনি। কিন্তু ওই যে কথা আছে না, কুত্তার লেজ আপনি সারা জীবন ধরে টানলেও সোজা হবে না। তাই 1999 সালে পাকিস্তান দ্বিতীয়বার ভারতের কার্গিলকে দখল করবার জন্য পাকিস্তানি সেনাকে মুজাহিদিনের ছদ্মবেশে ভারতের কার্গিল অঞ্চলে অনুপ্রবেশ ঘটায়। সেই সময় ভারত অপারেশন বিজয় পরিচালনা করে এবং পাকিস্তানকে এমন ভাবে পেটায় যে তারপরে পাক সেনা আর কখনো একা একা ভারতের মুখোমুখি হওয়ার সাহস করেনি। আর সেই জন্য 1999 এর পর থেকে পাকিস্তান চীনের সঙ্গে বন্ধুত্ব করার ছুতো খুঁজতে থাকে। শুধু বন্ধুত্ব বললে একটু কম বলা হয়ে যাবে, কারণ কার্গিল যুদ্ধ লড়তে গিয়ে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এতটাই কাহিল হয়ে গেছিল যে সেই সময় পাকিস্তানের বন্ধুত্ব আর ভিক্ষে দুটোই কিন্তু দরকার পড়ছিল। অথচ সেই সময় পাকিস্তানের মালিক আমেরিকা পাকিস্তানকে দান দাক্ষিণ্য করতে মোটেও রাজি থাকছিল না। আর তাই আমরা জানি যে 2000 সালের পর থেকেই পাকিস্তান চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু পাকিস্তান যেহেতু আমেরিকার কুত্তা, তাই আমেরিকার কুত্তাকে চীন কেন খেতে দেবে? তাছাড়া চীন তো ব্যবসাদার দেশ, টাকা ছাড়া তো কখনো কোনো কথা বলে না। সেই জন্য নতুন প্রভুর বিশ্বাস অর্জন করতে শুরুতে চীনকে সন্তুষ্ট করার জন্য পাকিস্তান 2001 সালে চীনের কাছ থেকে বেশ কয়েকটা ট্যাঙ্ক কেনে, যুদ্ধ ট্যাঙ্ক আর কি। এই ট্যাঙ্কগুলোর নাম ছিল MBT, কিন্তু পাকিস্তানের সেনারা নিজেদের মর্যাদাকে রাখার জন্য এই ট্যাঙ্কের নাম পাল্টে ট্যাঙ্কের গায়ে লিখে দেয় আল খালিদ ট্যাঙ্ক। কিন্তু এই সামান্য কেনাকাটায় তো চিড়ে ভিজলো না। এইটা দেখে 2006 সালে চীন পাকিস্তান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এই স্বাক্ষর করে পাকিস্তানের বাজারকে চীনা পণ্যের জন্য একেবারে বিনা ট্যাক্সে ব্যবসা করার সুযোগ করে দিল পাকিস্তান। আর তারপর থেকেই চীন পাকিস্তানের ওপরে একটু একটু করে সন্তুষ্ট হতে শুরু করলো। এরপরে 2007 সালে পাকিস্তান চীনের কাছ থেকে JE-17 থান্ডার যুদ্ধ বিমান কিনলো। এভাবেই চীন যখন বুঝতে পারলো যে পাকিস্তান এখন ধীরে ধীরে আমেরিকার কুত্তা না থেকে আমাদের কুত্তা মানে চীনের কুত্তা হতে চাইছে, তখন চীন 2013 সালে এসে পাকিস্তানকে নিজেদের কুত্তা বলে স্বীকৃতি দিল। মানে পাকিস্তানের গলায় চাইনিজ লোহার চেইন পরালো। মানে 2013-র 5ই জুলাই চীন পাকিস্তানের মধ্যে চাইনা পাকিস্তান ইকোনমিক করিডোর চুক্তিটা স্বাক্ষরিত হয়ে গেল। বিশাল এই প্রকল্পের লক্ষ্য ছিল আরব সাগরের তীরে অবস্থিত গোয়াদর বন্দরের উন্নয়নের জন্য চীনা অর্থ সাহায্য। কিন্তু ওই যে প্রথমেই বলেছি, চীন হলো ব্যবসাদার দেশ, কাউকে সাহায্য টাহায্য করে না, বরং চড়া সুদে ঋণ দেয়, লোন দেয়। তখন ভিখারি পাকিস্তান এই প্রজেক্টের জন্য চড়া সুদে ঋণ নিতে রাজি হয়ে গেল। এই প্রকল্পের আওতায় গোয়াদর বন্দরের উন্নয়ন কাজ ছাড়াও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সড়ক ও রেল যোগাযোগ তৈরি এবং ইকোনমিক জোন প্রতিষ্ঠা সবকিছুই কিন্তু অন্তর্ভুক্ত ছিল। আর এভাবে চীনের বর্ষি পাকিস্তান এমন ভাবে গিলে ফেলেছিল যে 2015 সালের 20 এপ্রিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্বয়ং পাকিস্তান সফরে এসে নিজে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। শুরুতে এটিকে পাকিস্তানের অর্থনীতির জন্য গেম চেঞ্জার বলে প্রচার করা হলেও এর বাস্তবতা কিন্তু শুরু থেকেই একেবারে ভিন্ন ছিল। পাকিস্তানের গোয়াদর বন্দরের উন্নয়নের প্রকল্পে চীন $50
বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিপুল বিনিয়োগের সুবিধা কিন্তু পাকিস্তান কোনোদিনই ভোগ করতে পারেনি। কেন? এটাই তো খেলা। সাধারণত যখন কোনো দেশ অন্য কোনো দেশে বিনিয়োগ করে তখন সেই দেশের স্থানীয় মানুষদের কর্মসংস্থান হয়, পরিকাঠামো গড়ে ওঠে, অর্থনীতি চাঙ্গা হয়। কিন্তু গোয়াদাদর বন্দর উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে চীন শুরু থেকেই পুরোপুরি ভিন্ন কৌশল নিয়ে এগিয়েছিল। চীন টাকা খরচ করেছিল ঠিকই, কিন্তু প্রকল্পের কাজ করছিল চীনা কোম্পানি। পাকিস্তানের মানুষদের বদলে চীনা শ্রমিকদের কাজে লাগানো হয়েছিল। ফলে স্থানীয় কর্মসংস্থান কিন্তু মোটেও বাড়েনি। যন্ত্রপাতি, প্রযুক্তি, এমনকি কাঁচামাল পর্যন্ত আমদানি করা হয়েছিল সেই চীন থেকেই। মানে সব মিলিয়ে পাকিস্তানে চীন যে অর্থ বিনিয়োগ করেছিল তার 90% অর্থ কিন্তু ঘুরে ফিরে সেই চীনেই ফিরে গেছিল। অর্থাৎ বিনিয়োগের নামে চীন কার্যত পাকিস্তানকে ঋণের জারে জড়িয়ে ফেললো, আর পাকিস্তান শুধু ঋণের বোঝা কাঁধে বয়ে নিয়ে বেড়ালো। মানে যে গোয়াদাদর বন্দরের উন্নয়ন প্রকল্প শুরু হয়েছিল একটা মৈত্রী প্রকল্প হিসাবে, এখন তা পরিণত হয়েছে চীনের কৌশলগত আধিপত্য বিস্তারের অস্ত্রে। আর এর ফলে পাকিস্তান এই মুহূর্তে চীনের ঋণের ফাঁদে এমনভাবে আটকে পড়েছে যে গোয়াদাদর বন্দর সহ গোয়াদাদর বন্দরের সন্নিহিত এলাকাটাকে চীনের কাছে 99 বছরের লিজ দিতে বাধ্য হয়েছে, যেখানে চীন তাদের কর্মীদের থাকার জন্য একটা আস্ত শহর পর্যন্ত বানিয়ে ফেলেছে এবং সেই শহরে 5 লক্ষ চীনা নাগরিক বাস করছে। শুধু এখানেই শেষ নয়, গোয়াদাদর বন্দরের আশেপাশে খনিজ সম্পদে পরিপূর্ণ বেলুচিস্তানের মূল্যবান খনিজ পর্যন্ত চীন অলরেডি গ্রাস করতে শুরু করেছে। মানে বেলুচিস্তানের খনি থেকে চীন খনিজ তুলছে, রেল সড়ক পথে সোজা চীনে নিয়ে যাচ্ছে। আর এই শোষণের বিরুদ্ধে কথা বলতে গেলেই পাক আর্মি বেলুচিস্তানের নিরীহ নাগরিকদের উপরে অত্যাচার চালাচ্ছে। ফলে বেলুচিস্তানের বঞ্চিত এবং নিপীড়িত আদিবাসীরা বিদ্রোহী হয়ে উঠেছে। আর বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী মানে বেলুচ লিবারেশন আর্মি লাগাতার চীনের পরিকাঠামোর উপরে আক্রমণ করে যাচ্ছে। এখন যেহেতু বেলুচিস্তানের বেলুচ বিদ্রোহীরা লাগাতার চীনের পরিকাঠামোর উপরে আক্রমণ করছে, আর সেই অজুহাতে চীন তাদের গোয়াদাদর বন্দর এবং তার সন্নিহিত শহরটাকে রক্ষা করবার জন্য পাকিস্তানে চাইনিজ আর্মি পাঠিয়েছে। এই কথাটা শুনে নিশ্চয়ই আপনি চমকে উঠলেন, কিন্তু আপনি ঠিকই শুনেছেন, পাকিস্তানে চীন নিজের চাইনিজ আর্মি পাঠিয়েছে। ইতিমধ্যেই চীন 3টে বেসরকারি নিরাপত্তা সংস্থাকে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে, যাদের নাম হচ্ছে ডুয়েল সিকিউরিটি, ফ্রন্টিয়ার সার্ভিস গ্রুপ, চায়না ওভারসিজ সিকিউরিটি গ্রুপ। এই 3টে সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় সেই বিষয়টা দেখার। অর্থাৎ মোদ্দা কথা হলো, ধীরে ধীরে চীন আরব সাগরের তীরে অবস্থিত পাকিস্তানের বন্দরটাকে দখল করে নিয়েছে, যেখানে একটা শহর তৈরি করে 5 লক্ষ চীনা নাগরিককে রেখেছে, আর সেখানে সেনাবাহিনী পাঠিয়ে সেই চীনা উপনিবেশকে রক্ষা পর্যন্ত করছে। আর এই একই কায়দায় চীন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের গোয়াদাদর বন্দর, আফ্রিকার দজিবুদি বন্দর, গ্রিসের পিরিয়াস বন্দর, কেনিয়ার মোসাম্বা বন্দর, মালদ্বীপের মারা বন্দর, মিয়ানমারের কিয়াকফিউ বন্দরকে দখল করে নিয়েছে, উপনিবেশ বানিয়ে ফেলেছে। আর এবার এই একইভাবে বঙ্গোপসাগরে তাদের নতুন উপনিবেশ তৈরি করবার জন্য প্রথমে $1 মিলিয়ন ঘুষ দিয়েছে ইউনিস মিয়াকে এবং তার উপদেষ্টা মণ্ডলীকে। আর সেই ঘুষের টাকা আর বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার মোহে পড়ে মিয়া ইউনুস চীন সফরে গিয়ে মংলা বন্দরের উন্নয়নের জন্য চীনা বিনিয়োগকে আমন্ত্রণ জানিয়ে এসেছে। দেখুন, ক্রনোলজিটা বোঝার চেষ্টা করুন। পাকিস্তান যেমন ভারতের প্রতি ক্রোধে অন্ধ হয়ে চীনকে পাকিস্তানে ডেকে নিয়ে এসেছিল, একইভাবে মিয়া ইউনুস ভারতের প্রতি ক্রোধে অন্ধ হয়ে চীনকে বাংলাদেশে ডেকে নিয়ে আসছে এবং চীন এই ডাকে সাড়া দিয়ে মংলা বন্দরের উন্নয়ন প্রকল্পে পাকিস্তানের মতোই হয়তো $50 বিলিয়ন বিনিয়োগ করবে, যার একটা মোটা অংশ ঘুষ হিসাবে নিয়ে মিয়া ইউনুস এবং তার উপদেষ্টা মণ্ডলীর লোকজনেরা ভবিষ্যতে আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডায় গিয়ে বাড়িঘর তৈরি করবে। কিন্তু এখন ইউনুস বাংলাদেশি নাগরিকদেরকে বোঝাবে যে $50 বিলিয়ন বিনিয়োগ এলে বাংলাদেশে পরিকাঠামো তৈরি হবে, জনগণের কর্মসংস্থান হবে। কিন্তু পাকিস্তানের গোয়াদাদর বন্দরের ক্ষেত্রে আমরা দেখেছি চীন টাকা খরচ করেছে ঠিকই, কিন্তু প্রকল্পের কাজ কিন্তু করেছে চীনা কোম্পানি। পাকিস্তানের মানুষদের বদলে চীনা শ্রমিকদেরই কিন্তু কাজে লাগানো হয়েছে, এমনকি যন্ত্রপাতি, প্রযুক্তি, কাঁচামাল পর্যন্ত আমদানি করা হয়েছে চীন থেকেই। আর মংলা বন্দর উন্নয়নের প্রকল্পের ক্ষেত্রে ওই একই জিনিস কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও চীন সেরকম ভাবেই কিন্তু এগোচ্ছে। ফলে মংলা বন্দর উন্নয়নের নামে চীন যে অর্থ বিনিয়োগ
বিনিয়োগ করবে তার 90% কিন্তু আবার চীনের অর্থনীতিতেই ফিরে যাবে। আর বিনিয়োগের নামে চীন কার্যত বাংলাদেশকে ঋণের জালে জড়িয়ে ফেলবে, যে ঋণ পরিশোধ করতে না পারলে মংলা বন্দরটাকে আগামী দিনে 90 বছরের জন্য চীনের কাছে হয়তো লিজ দিতে হবে। এর পরের ধাপে ওই বন্দর রক্ষণাবেক্ষণ করবার জন্য চীনা নাগরিকরা মংলা বন্দরে আসতে শুরু করবে এবং এখানেও একটা চীনা শহর গড়ে তুলবে, যেমনটা পাকিস্তানে গড়ে তুলেছে। আর তারপরে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ এর বিরুদ্ধাচরণ করলে, এর বিরুদ্ধে প্রতিবাদ করলে চীনা নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য চীন পাকিস্তানের মতোই বাংলাদেশেও সেনা প্রেরণ করে বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের মংলা পোর্টটাকে চিরতরে দখল করে সেখানে একটা চীনা উপনিবেশ তৈরি করবে। মিয়া ইউনূস কিন্তু সেই পথেই হাঁটছে। এখন বাংলাদেশের জাতীয়তাবাদী মানুষেরা যদি একজোট না হয়, তাহলে আজকের মংলা বন্দর, যেটা চট্টগ্রাম বন্দরের পরেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর, আগামী দিনে সেই বন্দর কিন্তু চীনের উপনিবেশ হতে চলেছে। এই একই রকমের ডেপ ট্র্যাপ বা ঋণ জালে ফাঁসিয়ে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের গোয়াদাদর বন্দর, আফ্রিকার দজিবুদি বন্দর, গ্রিসের পিডিয়াস বন্দর, কেনিয়ার মোসাম্বা বন্দর, মালদ্বীপের মারা বন্দর, মিয়ানমারের কিয়াকফিউ বন্দর চীন দখল করেছে। বাংলাদেশের মংলা বন্দর দখল করাটা এমন কোনো কঠিন কাজ নয় চীনের কাছে। একজন ভারতীয় শিক্ষক হিসাবে যুক্তি দিয়ে আমি বিষয়টাকে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন যে পৃথিবীর নানা প্রান্তে 8টা বন্দর দখল করার পরে 9 নম্বর বন্দর হিসাবে চীন বাংলাদেশের মংলা বন্দরটাকে দখল করতে পারবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।